মানুষ রাস্তা দিয়ে যায় তো আমাকে বকা দিত যে লোক বিদেশ থেকে এসে দেশে কি করতেছে, এগুলাই দেশের এলাকা দুর্গন্ধ করে ফেলতেছে, এলাকার পরিবেশ নষ্ট করে ফেলতেছে। অনেক সময় অনেকে পরিবেশ মামলাও করবে এমনও প্রস্তুতি আমি মানুষের মুখ থেকে শুনেছি, মানে ভয়ভীতি দেখে গেছে। প্রথম দিন যখন আমি আমার খাবারে ডিম দেখলাম আমার মনটা আনন্দে ভরে গেল। আসলেই তখন বোঝা গেল যে আসলেই মুরগি ডিম দেয়, ডিম দিবে। আসলে তখন অনেক টাকা খরচ করে ফেলেছি, ভয়ও ছিল যে আমি না সবই লস করে ফেলি। মানুষের অনেক মানুষের অনেক দুর্ব্যবহার। যাই হোক, একে একে দেখলাম যে অনেক আমার ঘর ডিমে পরিপূর্ণ হয়ে গেল এবং আমি সেখান থেকে বেনিফিট পাইতে শুরু করলাম। মানুষ তখন আনন্দ অনুভব করতে লাগলো। মানুষ জানলো যে না, যাহা বলে এই ব্যবসা উন্নতি করতে পারবে। আসলে সত্যি তাই, সাপোর্ট করেনি। তখন আস্তে আস্তে মানুষ সেটাকে গ্রহণ করতে শুরু করলো। বাড়িতে আসে আশেপাশ থেকে ডিম নিতে, কেউ আসে বলে যে আমাকে 2 হালি ডিম দাও, কেউ বলে 1 খাসি ডিম দাও। যারা বাধা দিত তারাই আসে একসময় ডিম নিল, ডিম নিতে শুরু করলো এবং আমি সবচেয়ে চিপ রেটে আমি তাদেরকে ডিমগুলি দিতাম। আমি এই পোল্ট্রির ব্যবসা করি 25 বছর। বাইরে ছিলাম, বাইরের থেকে এসে দেখি যে কোনো উপায় না পেয়ে কি করা যায়, তখন আমি এই শিল্পটাকে আমি বেছে নিছি আর কি। আমি মিডল ইস্টে আফ্রিকায় ছিলাম, আমি ওখানে ছিলাম 17 বছর। তারপর দেশে আসার পরে আমি দেখলাম যে এই শিল্পটা, এই ব্যবসাটা বাংলাদেশে নাই, তখন ছিল খুব সীমিত আকারের। সেই হিসাবে তখন এই কাজটা হাতে নেই। বাইরে থেকে টাকা কামাই করে নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু সেই টাকাটা তো ইউটিলাইজিং করতে হবে, ব্যবহার করতে হবে এবং নিজের সময়টাকে, নিজের শরীরকে ঠিক রাখতে হলে একটা কাজে সময় দিতে হবে। 25 বছর আগে যখন এটা শুরু করি তখন এটা অভিজ্ঞতার অভাব ছিল। আমি এক পর্যায়ে উপজেলা যুব উন্নয়নের সন্ধান পাই এবং যুব উন্নয়নে যাই। যুব উন্নয়ন থেকে আমি কোর্স করি, পোল্ট্রি গবাদি পশুর উপর ট্রেনিং নেই। নেওয়ার পরে তখন বাংলাদেশ হ্যাচারিতে বাচ্চা নেই, তো বাচ্চাও ছিল তখন এক্সপেন্সিভ এবং সেই বাচ্চা নিয়ে কিভাবে লালন পালন করতে হয় সেটাও অজানা ছিল। যুব উন্নয়নের ট্রেনিং এর মাধ্যমে সেটা এবং তাদের পরামর্শে আমি অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করি। তো আসলে এটা অভিজ্ঞতা মৃত্যুর আগ পর্যন্ত নিতে হয়, কারণ এই ব্যবসাটা এমন একটা জিনিস বা প্রত্যেকটাই এটা ধাপে ধাপে এক একটা ভাইরাস, এক একটা রোগ আগমন হয়। যেমন এই আমরা করোনার নাম শুনিনি কখনো, এই যে 20 সালে করোনা শুরু হয়ে গেল, এটা তো আমরা আগে জানতাম না। এমন মুরগিরও এমন রোগ আছে যেগুলি আমরা কখনো জানতাম না বা বুঝতাম না, এটা অটোমেটিক। যেমন 2008 সালে বার্ড ফ্লু হয়ে আমার 8000 মুরগি মরে গেল। আবার সে তখন ভ্যাকসিনের ব্যবস্থা ছিল না, বুঝতাম না বার্ড ফ্লু কি জিনিস। প্রথম দিকে যখন আমি খামার করি তখন এলাকায় এটা কেউ মানে নিতে চায়নি, এটা আমাদের মাঝে কেউ এটা করেনি, এই এলাকায় কেউ এটা জানতো না, তাদের কালো ট্রেনিং ছিল না, তারা বুঝতো না। আমি যখন বাচ্চা নিয়ে আসি, নিয়ে আসার পরে যখন এটা রাস্তার সাইডে, এখন এই খামারগুলি রাস্তার সাইড কমিউনিকেশন না থাকলে খামার করা যায় না, কমিউনিকেশন ভালো লাগে। সেই কমিউনিকেশন হিসাবেই আমার রাস্তার সাইডে আমি একটা শেড করি, যে শেডের মধ্যে আমি বাচ্চাগুলি মানুষ করি। কিন্তু এই বাচ্চার যে বীজটা, অর্থাৎ এদের যে বীজটা, এই বীজটা দুর্গন্ধ হয়। এটা একটা স্বপ্ন ছিল, পরিবারের মানুষজন ভাবতো যে এটা কি হবে, এটা দেখি ডিমের ব্যবসা করে কোনোদিন কেউ বড় হইতে পারে, এরকম একটা মন্তব্য ছিল। আমি বললাম দেখি কি হয়, করি না কেন। তারপরেও ওরা পরিবারের লোকজন তেমন একটা বাধা দেয়, নতুন কিছু করবে এটাই স্বাভাবিক, আর আমি নতুন কিছু করতে সবসময় আগ্রহী থাকি। সাহসটা এইভাবেই হয়েছে যে আমি কোনো কাজে আমি ফেল করিনি, যেটা যখন যে কাজটা আমি হাতে নিছি মনোযোগ দিয়ে সেই কাজটা আমি করেছি। যে লাভ লস এটা পরে হবে, আগে আমি এটাকে করবই, এটা একটা মনের মধ্যে জিত ছিল। এবং সেইভাবেই আমি প্রথমতেই আমি 5-6 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছিলাম, কারণ যে এটার মধ্যে আমি ফেল করব না, কারণ বাংলাদেশে ব্যাপক চাহিদা এর আছে, এটা থাকবে, এটা হবে, এটা আমার একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল। আমি বাচ্চা নিয়ে আসি আমার সম্ভবত ডিসেম্বরের মাঝামাঝি, আমার দিনটা আমার মনে নেই। বাচ্চা নিয়ে আসি তখন খুব শীত ছিল, ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে বাচ্চাগুলি খুব কষ্ট হতো। সে বাচ্চাগুলিকে তাপ দিয়ে, কয়লার আগুন দিয়ে তাপ দিয়ে বাচ্চাগুলিকে আমি গরম রাখতাম, বডির গরম রাখতাম। এক পর্যায়ে বাচ্চা একে একে 4 মাস 15 দিনে, অর্থাৎ 4 মাস মানে 120 দিন, 18 দিনে আমি প্রথম ডিম পালাম। আমি ডিম বিক্রি করে আমি যখন মুনাফা অর্জন করতে শুরু করছি, তখন আসলে ওই কারণটাই যে আমি একসময় ভাবছিলাম যে আমি হয়তো সবকিছু হারায় ফেলবো, কিন্তু না, আমি ফিরেও পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কিছুই করেছি আমার এই জীবনে এর মধ্যে দিয়ে, এবং আবার এর মধ্যে দিয়ে অনেক কিছু হারাইও ফেলেছি, কারণ অনেক পুঁজি
হারাইছি, কিন্তু ধরে আমি পিছু টান হয়নি। 2008 সালে আমার মুরগি মরে গেল, প্রায় 40 লাখ টাকার মুরগি নষ্ট হলো। তারপরেও আমি আল্লাহর রহমতে ঘুরে দাঁড়াইছি। আবার সেটে যখন মুরগি মরতে শুরু করলো বার্ড ফ্লুতে, মানে বস্তার বস্তা মুরগি, মানে মানুষ কি করবে, মানুষ সবাই এসে দেখছে, তাকায় দেখছে, কিন্তু তারপরেও একটা সাহস হলো যে না, এটা তো মানুষের লাগবে। যেমন একটা ভাত মানুষের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়, এমন মুরগির ডিমটাও মানুষের নিত্য প্রয়োজনীয়, এটা লাগবেই লাগবে, কম হোক বেশি হোক এটা লাগবে। সেই সুবাদেই আমি চিন্তা করলাম, আমার এত বড় একটা শেড পড়ে আছে, ঘর পড়ে আছে, আমার না 40 লাখ টাকা হারায় গেছে, কিন্তু আমার তো ঘুরে দাঁড়াতে হবে। আমি যদি অন্য একটা ব্যবসা শিফট হই, আমার আবার 40 লাখ টাকা লাগবে। আর এটা যদি আমি এটাতে ধরে রাখি, তাহলে আমার 10 লাখ টাকা বা 15 লাখ টাকা হলে আস্তে আস্তে আমি আবার এটাকে এস্টাবলিশ করতে পারবো। সেই টার্গেটেই আমি ওটাকে ধরে রাখছি, এখনো ধরে রাখছি। এটা আসলে আমার এটা মায়াটা এই জন্য, আমি ফ্যামিলিগত ভাবে, আমি যখন ছোট ছিলাম আমার মা দেখতাম বাড়িতে ওই হাঁস মুরগি পালতেন। একসময় আমি ছোটকালে আমি ওই হাঁসগুলি নিয়ে পুকুরে যেতাম এবং অনেকগুলি ডিম দিত, এবং ওই দেশি কিছু মুরগি বা তৎকালীন ব্ল্যাক জাতীয় কিছু কালো মুরগি আমদানি হয়েছিল, ব্রাক কোম্পানি নিয়ে আসছিল, এনজিও ব্রাক, ওদের ওই কালো মুরগিগুলি সারা বছর ডিম দিত। ওই ডিম বিক্রি করে আমার মা আমার কলেজে যাওয়া আসা, লেখাপড়ার খরচ দিত। সেখান থেকেই এই মায়াটা জন্মেছে। আমার মা যখন ছোটকালে হাঁস মুরগি পেলে তাদের ডিম বিক্রি করে আমাকে লেখাপড়া করাইছিল। সেই জায়গা থেকে মায়ের হাতের কাজটাই আমি ধরে রাখছি আজও। ওই মুরগি রাখি, মুরগি পালি এবং লাভ লস পরে হিসাব করি।